হাই এভরিওয়ান। সো আশা করি তোমাদের কাছে সবার কাছে ফিজিক্সের এই বইটা ছায়ার এই বইটা আছে। তো সবাই ছায়ার বইটাকে ফলো করো। তো এটা আমাদের চ্যাপ্টার নাম্বার 6, যেটা গ্র্যাভিটেশন, যেটা আমরা শুরু করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করবো মহাকর্ষ সূত্রের সর্বজনীনতা বা সর্বিকতা, ইউনিভার্সালিটি অফ দ্য ল অফ গ্র্যাভিটেশন। এই বিষয়টা এখন আমরা আলোচনা করব। তো তোমরা তোমাদের বইটাকে একটু ফলো করতে পারো। সেই বই থেকে আমি এক্সপ্লেন করবো বিষয়টা এবং এখানে লিখে লিখে বোঝাবো। তো তার আগে আমি জেনে নিই। তো আমরা জানি যে আমরা যদি ইউনিভার্সটাকে দেখি, ওকে, ইউনিভার্সটা কী দিয়ে তৈরি? প্রথমে আমরা জানতে হবে ইউনিভার্সটা কী দিয়ে তৈরি। তো অ্যাকচুয়ালি ইউনিভার্সটা হচ্ছে ম্যাটার দিয়ে তৈরি। পুরো ইউনিভার্সটা আমাদের ম্যাটার্স দিয়ে তৈরি। ওকে, এই ম্যাটারের মধ্যে এই যে পিরিয়ডিক এলিমেন্টসগুলো তোমরা পড়েছো কেমিস্ট্রিতে, অল পিরিয়ডিক এলিমেন্টস আর প্রেজেন্ট। ইউনিভার্সের মধ্যে এতগুলো পিরিয়ডিক এলিমেন্টস পাওয়া যায় এবং সেইগুলো আমাদেরকে ম্যাটার ফর্ম করে, ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাটার। তো সেই অল কাইন্ড অফ পিরিয়ডিক এলিমেন্টস প্রেজেন্ট ইন দ্য ফর্ম অফ ম্যাটার। এই ম্যাটার মানে পদার্থ, যাকে বলা হচ্ছে বাংলায় পদার্থ। ওকে, পদার্থ। এই পদার্থ দুটো ক্যারেক্টারিস্টিক্স আছে। একটা কি, এর দুটো প্রপার্টি আছে। সেই প্রপার্টি দুটো, একটা হচ্ছে মাস মানে বলছি ভর। তো আর একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে চার্জ মানে আধান। মানে ইউনিভার্স ম্যাটার দিয়ে তৈরি এবং ম্যাটারের দুটো হচ্ছে ক্যারেক্টার রয়েছে বা দুটো প্রপার্টি আছে। দুটো প্রপার্টি, স্পেশাল প্রপার্টি, যেটাকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক প্রপার্টি, ম্যাস এবং চার্জ। মাস মানে হচ্ছে ভর এবং চার্জ মানে হচ্ছে আধান। এবং চার্জটা আমরা ক্লাস 12-এ পড়বো, ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক্সে। এখন পড়ছি ম্যাটার। তো আমরা শুরু করেছিলাম হচ্ছে গ্র্যাভিটেশন, নিউটনীয় মহাকর্ষ, গ্রহ উপগ্রহের গতি। তো এটা জানতে হলে আমাদের ম্যাটার সম্পর্কে জানতে হবে। তো ইউনিভার্স হচ্ছে ম্যাটার দিয়ে তৈরি। ম্যাটারের দুটো ইন্ট্রিনসিক প্রপার্টি থাকে, মাস এবং ভর, মাস এবং চার্জ। তো এই হচ্ছে আমাদের বিষয়, হচ্ছে মাস নিয়ে। আমরা মাস নিয়ে কথা বলবো। তো মাস হচ্ছে একটা ইন্ট্রিনসিক প্রপার্টি অফ ম্যাটার, ইন্ট্রিনসিক প্রপার্টি অফ ম্যাটার। পদার্থের একটি ইন্ট্রিনসিক প্রপার্টি। তো এটা আমি আলোচনা করেছিলাম এর আগের লেকচারে। ইন্ট্রিনসিক প্রপার্টি আসলে কি? পদার্থের এমন একটা ধর্ম যেটা অ্যাকচুয়ালি তার একটা ফান্ডামেন্টাল লেভেলের নিচে কি তুমি আর কিছু তাকে ডিফাইন করতে পারবো না। আসলে এটা কি? তো পদার্থের যে মাস, এই অবজেক্টের যে মাস আছে, তো এটার আছে মাস, এটা প্রি ডিফাইন। নেচারকে একটা কোয়ালিটি দিয়ে রেখেছে আগে থেকে যে এর একটা মাস থাকবে। বাট কীভাবে আসলো, কোত্থেকে আসলো, কেন আসলো, এর অ্যান্সার দেওয়া পসিবল নয়। বাট এর একটা মাস আছে, তো আছে মানে একটা ভর একটা আছে। এটা প্রি ডিফাইন, নেচার বা মাদার নেচারকে একটা কোয়ালিটি একে দিয়ে রেখেছে। তো সেই জন্য বলছে একটা যে কোয়ালিটি যেটা ওকে দিয়ে রাখা হয়েছে, জন্ম থেকে সে পেয়ে রয়েছে। কেন পেয়েছে, কীভাবে, সেটার কোনো ডেফিনেশন নেই। এই জন্য এই প্রপার্টিটাকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক প্রপার্টি, ঠিক আছে। এর কোনো ডেফিনেশন নেই, কিন্তু এর একটা ভর আছে যেটা ও জন্ম থেকে পেয়েছে, যেটা ওর গড গিফটেড ধরে নিতে পারো যে ওটা গড গিফটেড একটা কোয়ালিটিস। তো মাস হচ্ছে পদার্থের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। তো এখন বলছে এই হচ্ছে ম্যাথ সম্পর্কে আমরা জানলাম। এখন চলে আসবো নিউটনের একটা গল্প। স্যার আইজ্যাক নিউটনের একটা গল্প। তো তিনি হচ্ছে নিজের গার্ডেনে একদিন গাছের নিচে বসেছিলেন। তো সেখানে তিনি বসে থাকা অবস্থায় তার মাথার উপরে একটা আপেল পড়লো, যেটাকে সবাই ধরা হয়, সবাই জানে, মানে গল্পটা সবাই জানে যে তার মাথায় একটা আপেল পড়েছিল। সে আপেল পড়ার কারণে তিনি কিছু কোশ্চেন নিজেকে, মানে সায়েন্টিস্ট লোক ছিল, সবসময় ভাবতেন নেচার নিয়ে, ঠিক আছে। তিনি ম্যাথামেটিক্সের ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন আবিষ্কার করেছিলেন। সেই হিসেবে তিনি তার আগে হচ্ছে তিনি নিউটনের গতিসূত্র এসব বিষয়ে আলোচনা করেছিলেন। তারপরে তিনি যখন বাগানে বসেছিলেন, আপেল বাগানে, তো তার মাথাটা আপেল পড়ে এবং সেখান থেকে তিনি প্রশ্ন করতে শুরু করেন যে আপেলটা নিচে পড়লো কেন আপেলটা নিচে পড়লো, সেটা ওপরের দিকে উঠে গেল না কেন? তিনি যখন বসেছিলেন গাছের তলায়, আপেলটা তার মাথায় এসে পড়লো কেন?
তো সেখান থেকে তিনি ভাবতে থাকলেন এবং কিছু নতুন নতুন থিওরি সম্পর্কে যেগুলো এক্সিস্টিং থিওরি ছিল সেগুলোর উপর স্টাডি করতে থাকেন এবং সেখান থেকে স্টাডি করার থেকে তিনি কিছু কনক্লুশন বার করেন এবং কিছু আবিষ্কার করেন। তিনি সেখানে বলেন যে এই যে আপেলটা পড়লো, এটা অ্যাকচুয়ালি পড়লো হচ্ছে মহাকর্ষের একটা বল, সেটার কারণে মহাকর্ষ একটা বল, সেটার কারণে মহাকর্ষ একটা বল। সেই মহাকর্ষ বলটা কী সেটা এখন জানি, এখন একটু দেখে নিই। তো দেখো ম্যাটার, এই হচ্ছে একটা ম্যাটার, ইউনিভার্সে এটা ঘুরে বেড়াচ্ছে, একটা অবজেক্ট যাদের মাস আছে, এর হচ্ছে মাস m1 ধরে নিলাম, এর হচ্ছে m2। এখানে আমাদের আর্থ ধরে নিলাম, এটা আমাদের আর্থ, এখানে আমরা এটাকে বলছি মুন। এখন মহাকর্ষে নিউটন বলল কি, মহাবিশ্বের যে কোনো অবজেক্ট যাদের যে কোনো ম্যাটার যাদের মাস আছে তারা পরস্পরকে একটা ইন্ডিভিজুয়াল ফোর্স, একটা অদৃশ্য ফোর্স দ্বারা পরস্পরকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? সেই ফোর্সটাকে নাম দেয় মহাকর্ষ। এই বস্তুটাকে পরস্পরকে অ্যাট্রাক্ট করবে, তাকে বলা হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে? চাঁদ, সূর্য এবং পৃথিবী, এবং তিনি এটাও বলেন প্রত্যেকটা অবজেক্ট পরস্পরকে মহাকর্ষ বল দ্বারা পরস্পরকে অ্যাট্রাক্ট করবে, কিন্তু সেখানে তিনি আর একটা নাম তিনি তুলে ধরেন, সেটা হচ্ছে যখন পৃথিবী যখন কোনো একটা অবজেক্টকে আকর্ষণ করবে সেই আকর্ষণ বলটাকে বলা হবে অভিকর্ষ বল। তিনি আর্থের ক্ষেত্রে এটাকে একটু ডিফারেন্টভাবে নাম দিয়ে দিলেন অভিকর্ষ। অল আদার অবজেক্ট যখন পরস্পরকে অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে যে বল দ্বারা, তাকে বলা হচ্ছে মহাকর্ষ, মানে মহাকর্ষের সমস্ত অবজেক্টের ক্ষেত্রে তিনি নর্মাল নাম দিয়ে দিলেন মহাকর্ষ। কিন্তু স্পেশালি যখন আর্থ কোনো একটা অবজেক্টকে অ্যাট্রাক্ট করবে, তাকে সেটাকে নাম, যদি এই আর্থ এই অবজেক্টকে অ্যাট্রাক্ট করে, তখন সে বলটাকে বলা হবে অভিকর্ষজ বল, অভিকর্ষজ বল। যদি আর্থ চাঁদকে আকর্ষণ করে, অভিকর্ষজ বল। এখন সূর্য যদি চাঁদকে আকর্ষণ করে, সূর্য যদি চাঁদকে আকর্ষণ করে, সেটা হবে মহাকর্ষ। স্পেশালি আর্থ যখন কোনো অবজেক্টকে আকর্ষণ করবে, তাকে বলা হবে অভিকর্ষজ বল। আর আদার্স সব অবজেক্ট যদি পরস্পরকে আকর্ষণ করে, তাকে বলা হবে মহাকর্ষ বল। এটা তিনি নামকরণ করেন। এই হচ্ছে বিষয়। এখন তিনি এক্সপেরিমেন্ট করেন, কিছু বিষয় দেখেন, তিনি নতুন থিওরি আবিষ্কার করেন এবং তিনি সব কিছু করার পর তিনি যে ফর্মুলাটা তিনি আমাদেরকে দেন, তিনি বলেন যে ইউনিভার্সের যে কোনো অবজেক্ট, এ একটা অবজেক্ট যার মাস হচ্ছে m1, এ একটা অবজেক্ট যার মাস হচ্ছে m2, তাদের সমস্ত এই অবজেক্টে যার মাস আছে, এই মাসটার যে ভর আছে, এই ভরটা তার কেন্দ্রে আছে বলে ধরে নেন তিনি। এই সমস্ত অবজেক্টের মাস তার সেন্টারে আছে বলে তিনি ধরে নেন এবং এই অবজেক্ট দুটোর সেন্টার টু সেন্টার কানেক্ট করে দেন, সেন্টার টু সেন্টার কানেক্ট করেন, এবং সেন্টার টু সেন্টার কানেক্ট করে তারা একটা ডিস্টেন্স পাচ্ছে। সেই ডিস্টেন্সটা যদি আর হয়, তাহলে তিনি কি বললেন, তাহলে তিনি বললেন যে এই দুটো অবজেক্ট যাদের মাস আছে ইউনিভার্সে, যাদের মাস আছে, সেই বস্তু দুটি সেন্টার টু সেন্টার কানেক্ট করলে যে ডিস্টেন্সটা আমরা পাবো, সেটাই বলছে তাদের মধ্যে মানে একটা ডিস্টেন্স যারা পরস্পর থেকে সেপারেটেড আছে। তখন এই অবজেক্ট দুটো পরস্পরকে যে ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করে, সেই ফোর্সটা হবে ওই মাসের গুণফলের সমানুপাতিক, এবং ওই ফোর্সটা হবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটি তিনি বলেন। তিনি কি বলেন, ইউনিভার্সে দুটো অবজেক্ট তারা যদি একটা সার্টেন ডিস্টেন্সে থাকে, তাদের সেন্টার টু সেন্টার কানেক্ট করলে যে রেখাটা আমরা সরলরেখা পাবো, সেই সরলরেখা বরাবর তারা পরস্পরকে অ্যাট্রাক্ট করবে, পরস্পরকে আকর্ষণ করবে, সেটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। সেই মহাকর্ষ বলের মান স্যার আইজ্যাক নিউটন ম্যাথমেটিক্যালি দেখান, কি বলেন, যে ফোর্সটা হবে ওই দুটো অবজেক্টের মাসের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ সমানুপাতিক চিহ্ন। এখন আমরা একটা থিওরি জানি, ধরো নাও এ হচ্ছে আমাদের একটা রাশি যেটা হচ্ছে এক্সের সমানুপাতিক, এ সেম রাশি সে আবার ওয়াই এর সমানুপাতিক।
এটা আমরা জানি। এখন এই যে সেম রাশি যদি আদার্স একটা রাশির সমানুপাতিক হয়, তাহলে এই দুটোকে আমরা মার্জ করে লিখতে পারি। মার্জ করে কীভাবে লিখতে পারি? এটাকে আমরা মার্জ করে লিখতে পারি এ সমানুপাতিক এক্স ইন্টু ওয়াই, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এই জায়গাটায় আমরা কি পেলাম? এফ একটা রাশি যেটা হচ্ছে m1 m2 গুণফলের সমানুপাতিক এবং 1/r² সমানুপাতিক, মানে এফ ডিস্টেন্সের বর্গের ব্যস্তানুপাতিক, এই রাশিটা সেম। তাহলে এই রাশিটাকে আমরা এই ফর্মেটে লিখতে পারি ম্যাথমেটিক্যালি। তাহলে সেটাকে যদি আমরা লিখি, সেটা হয়ে যাবে এফ সমানুপাতিক m1 m2 ইন্টু 1/r²। তো এটাকে আবার গুছিয়ে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক m1 m2 r²। এটা আমরা পেলাম ম্যাথমেটিক্যাল ডেফিনেশন এই জায়গা থেকে, যে দুটো কোয়ান্টিটি যারা সেম কোয়ান্টিটি আদার্স কোনো কোয়ান্টিটির সমানুপাতিক হয়, তো সেটাকে আমরা প্রোডাক্টে এইভাবে লিখতে পারি। তো এখন এই যে সমানুপাতিক চিহ্ন, তো ম্যাথমেটিক্সে আমরা জানি যখন কোনো একটা সমানুপাতিক ইকুয়েশন আছে, সেটাকে যদি একটা মিনিংফুল ইকুয়েশনে আমরা সমীকরণে যদি সেটাকে ট্রান্সফর্ম করতে যাই, তাহলে সেখান থেকে আমরা সমানুপাতিক চিহ্নটাকে আমাদের তুলতে হয়। তাহলে এখানে এই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমাদের কনস্ট্যান্ট দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তো এখন আমরা একটা স্পেশাল কনস্ট্যান্ট দ্বারা এটাকে মাল্টিপ্লাই করে দেবো। সেই স্পেশাল কনস্ট্যান্টটা হচ্ছে জি। তাহলে এখানে হচ্ছে জি m1 m2 ডিভাইড বাই r²। এটাই হচ্ছে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র মহাকর্ষ সূত্র। যেই সূত্রটা কি বলছে, ইউনিভার্সে যে কোনো দুটো অবজেক্ট যাদের মাস আছে এবং তাদের একটা সার্টেন ডিস্টেন্সে তারা আছে, তাহলে তারা পরস্পরকে একটা ফোর্স তারা অ্যাট্রাক্ট করবে এবং তাদের ওই অবজেক্ট দুটো সেন্টার টু সেন্টার যদি কানেক্ট করি, যদি আমরা কানেক্ট করি, সেই যে বলটা তারা মানে অ্যাট্রাক্ট করবে, সেই সেন্টার টু সেন্টার কানেক্ট করে যে রেখাটা আমরা পাবো, সেই রেখা বরাবর সেই ফোর্সড কাজ করবে। দ্য ফোর্স অ্যাক্ট অলওয়েজ অ্যালং দ্য লাইন জয়নিং বিটুইন দ্য টু মাসেস। এবং সেই ফোর্স দুটো হবে তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এই জিটার নাম দেওয়া হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এখন এই জায়গা থেকে আমাদের যে টপিকটা আমরা ধরেছিলাম যে মহাকর্ষ সূত্রের সর্বজনীনত্ব বা সার্বিকতা, ইউনিভার্সালিটি অফ দ্য ল অফ গ্র্যাভিটেশন। দেখো এই সূত্রটার দিকে নজর রাখতে হবে। এই জি এর ভ্যালুটা এক্সপেরিমেন্টালি আমরা বার করে নিয়েছিলাম, এক্সপেরিমেন্টাল সায়েন্টিস্টরা বার করেছিলাম, মানে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হচ্ছে এর ভ্যালু। এটা হচ্ছে এসআই ইউনিট এর ভ্যালু। এবং তুমি যদি এটাকে সিজিএস ইউনিটে দেখো 6.67 ইন্টু 10⁻⁻8 ডাইন সেন্টিমিটার স্কোয়ার গ্রাম স্কোয়ার, সিজিএস ইউনিট। এটা হচ্ছে মান। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে ভ্যালুটা আমরা পেলাম, এটা অত্যন্ত ক্ষুদ্র একটা ভ্যালু। সেটা কী করে ক্ষুদ্র হচ্ছে দেখো, এইটাকে আমরা একটু এখানে বিশ্লেষণ আগে করে নিই, তারপরে আমরা মেন টপিকে আসবো। এখানে 6.67 ইন্টু 10⁻⁻11, এটাকে আমরা লিখতে পারি 6.67 ইন্টু 10⁻1/10⁻11। এবং তারপরে আবার লিখি 6.67 ডিভাইড বাই 10⁻11। তাহলে এখান থেকে হচ্ছে 6.67 ডিভাইড বাই 10⁻11, মানে কি বলছে 10-এর পরে 11 গানা শূন্য। তাহলে 10-এর পরে আবার 11 গানা শূন্য, 4 8, এই হচ্ছে 11। তাহলে এই যে 11 খানা, 10-এর পরে 11 খানা শূন্য, এই যে টোটাল কোয়ান্টিটিটাকে আমরা যে ভ্যালুটাকে আমরা পাচ্ছি, সেটা দিয়ে এই ওপরটাকে ভাগ করলে আমরা অতি ক্ষুদ্র একটা মান পাবো। তার মানে জি এর ভ্যালু অত্যন্ত ছোট একটা ভ্যালু। ঠিক আছে, এটা তোমাদেরকে এখান থেকে বুঝতে হবে। তো এখন আমরা চলে আসছি মেন টপিকে। তোমাদের বইটাকে একটু লক্ষ্য করো, সেখানে কি বলছে, নিউটনের মহাকর্ষ সূত্রে দুটি বস্তুর মধ্যে
আকর্ষণ বল শুধুমাত্র বস্তু দুটির ভর ও তার দূরত্বের উপর নির্ভরশীল। তাহলে এই যে আমরা ফর্মুলাটা আমরা পেলাম, G m1m2r², মহাকর্ষ বল, নিউটনের মকর সূত্র আমরা এটা দেখতে পাচ্ছি যে দুটি বস্তু কণা m1 m2 এবং তাদের সেন্টার টু সেন্টার দূরত্ব হচ্ছে r, তাদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা শুধুমাত্র দুটো কোয়ান্টিটির উপর নির্ভর করছে, তাদের মাস এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। ওকে, দূরত্বের উপর নির্ভরশীল। এখানে এমন আমরা কোনো আদার্স কোয়ান্টিটি আমরা দেখতে পাচ্ছি না এর মধ্যে। তার মানে মহাকর্ষ বল শুধুমাত্র কোন ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করবে? মাত্র দুটো, একটা হচ্ছে মাস, অবজেক্ট দুটোর মাস এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। এখানে এই যে বস্তু দুটো, তুমি যদি সমুদ্রের নিচে চলে যাও, আন্ডার দ্য ওশান, সেখানে গিয়ে যে ক্যালকুলেট করলে তোমরা যে ভ্যালুটা পাবে এবং এটাকে যদি একটা স্পেসে নিয়ে গিয়ে ক্যালকুলেট করো, তোমরা সেম ভ্যালুটা তোমরা পাবে। তার মানে এখান থেকে তুমি বলতে পারো যে এই সূত্রটা মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, এটা কোনো মাধ্যমের উপরে নির্ভরশীল নয়। অভিকর্ষজ বল কোনো মাধ্যমের উপর নির্ভরশীল নয়, যে তুমি যদি একটা ব্যারিকেড তৈরি করে এই অবজেক্টটাকে এই ব্যারিকেডের এই পাশে, এটাকে এই পাশে নিয়ে গিয়ে ক্যালকুলেট করলে যে ভ্যালুটা পাবে, ব্যারিকেডটা সরিয়ে দিলে যে ভ্যালুটা পাবে সেটা সেম পাবে। তাহলে সেখান থেকে আমরা এটা বলতে পারছি যে মহাকর্ষজ বল মাধ্যমের উপর নির্ভরশীল নয়। এখানে দিয়ে বলেছি এই আকর্ষণ বল দুটি বস্তুটির কঠিন অবস্থা, রাসায়নিক উষ্ণতা, বস্তুদের মধ্যবর্তী মাধ্যম ইত্যাদি কোনটির উপর নির্ভরশীল নয়। তুমি এই বস্তুটাকে গ্যাসীয় মাধ্যমে নিয়ে গিয়ে ক্যালকুলেট করলে, ঠিক আছে, তুমি যদি কোনো মাধ্যম ছাড়া কোনো ওয়াটার লেভেল, মানে তুমি একটা সমুদ্রের নিচে গিয়ে ক্যালকুলেট করলে তোমরা সেম পাবে। অভিকর্ষজ বল মাধ্যমের উপর নির্ভরশীল নয়। এমনকি গ্যাসীয় অণুগুলোর ক্ষেত্রেও অভিকর্ষজ বল সেমভাবে অ্যাপ্লিকেবল হয়। সেখানে কি বলছে? অভিকর্ষজ বল পদার্থের অবস্থার উপরেও নির্ভরশীল নয়, যে কোনো অবস্থানের ক্ষেত্রে অভিকর্ষজ বল সমানভাবে অ্যাপ্লিকেবল হবে। তো তারপরে কি বলছে? এই ডিস্টেন্সটাকে যদি আরও ছোট করে দাও, স্মল করে দাও, সেক্ষেত্রেও অভিকর্ষজ বল অ্যাপ্লিকেবল হবে। তুমি যদি এই মধ্যবর্তী দূরত্বটাকে আরও বাড়িয়ে দাও, সেক্ষেত্রে বিশাল দূরত্বের ক্ষেত্রেও অভিকর্ষজ বল অ্যাপ্লিকেবল হবে। মানে মহাকাশে যে গ্রহ উপগ্রহগুলি আছে প্রচণ্ড দূরত্বে, কয়েক মিলিয়ন কিলোমিটার দূরে, তবুও এই মহাকর্ষজ বল অ্যাপ্লিকেবল হচ্ছে। মানে কি বলছে? মধ্যবর্তী বস্তুর ক্ষুদ্র দূরত্ব এবং মহাকর্ষের গ্রহগুলির মধ্যবর্তী বিশাল দূরত্বের ক্ষেত্রেও মহাকর্ষ সূত্র সমানভাবে অ্যাপ্লিকেবল। এই সূত্রের সাহায্যে সূর্যের চারিদিকে মানে গ্রহগুলি যে গতিবেগ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। এই কারণে এই সূত্রকে সর্বজনীন বলে গণ্য করা হয় এবং এই ধ্রুবককেও সর্বজনীন ধ্রুবকও বলা হয়। এই সূত্রটাকে তুমি স্পেসে কোনো একটা মিডিয়ামের মধ্যে নিয়ে গেলে বা শূন্যস্থানে নিয়ে গেলে তুমি একই ভ্যালু পাবে এবং জি এর ভ্যালুটা সেম। তুমি সমুদ্রের তলায় গিয়ে ক্যালকুলেট করলে সেম ভ্যালু পাবে, সেটাকে ইউনিভার্সের কোনোটা ফ্রি স্পেসে গিয়ে ক্যালকুলেট করলে সেখানেও তুমি জি এর ভ্যালু সেম পাবে। এই জন্যে মহাকর্ষ সূত্র এবং জি এর মান দুটোকেই সর্বজনীন ধরা হয়। এটা হচ্ছে আমাদের নর্মাল এক্সপ্লেনেশান। কিন্তু 1905 সালে যখন আইনস্টাইন একটা থিওরি নিয়ে আসেন, ওই থিওরিটি আনার পর সব কিছু যেন গোলমাল হয়ে গেল। সব কিছু একটা নতুন থিওরি, নতুন সায়েন্সের ডেভেলপমেন্ট হলো। সেই থিওরির নাম হচ্ছে দ্য থিওরি অফ রিলেটিভিটি। দ্য থিওরি অফ রিলেটিভিটি, যাকে বলা হয় এসটিআর, সংক্ষেপে এসটিআর বলে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এই হচ্ছে এটার ফুল ফর্ম, যাকে বলা হচ্ছে আপেক্ষিকতা, বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব। এই যে টপিকটা, এই যে একটা নতুন তিনি একটা পেপার পাবলিশ করেছিলেন 1905 সালে। সেই সময় তিনি তার সেই পেপারটার নাম ছিল থিওরি অফ রিলেটিভিটি, এসটিআর। তো সেখানে কিছু নতুন তথ্য তিনি সেখানে দেন, সেটা এখন আমরা এখানে আলোচনা। 1 মিনিট। তো এটাকে যদি আমরা দেখি, তো সেই এসটিআরে তিনি কি বলেছিলেন? এসটিআরে প্রথম তিনি বলেছিলেন
1 মিনিট। এসটিআরে প্রথম তিনি কি বলেছিলেন সেটাকে আমরা দেখে নিই। তিনি এসটিআরে প্রথমেই বলেছিলেন যে কোনো বস্তুর ভর তার গতিবেগের উপর নির্ভরশীল। বস্তুর ভর এম depend on the velocity of the object। কোনো একটা বডি যদি দ্রুত গতিতে চলতে থাকে, মুভমেন্ট মানে তার একটা দ্রুত গতিতে সে ভ্রমণ করে, সেক্ষেত্রে তার ভরের পরিবর্তন হয়। কীভাবে হয় এই বিষয়টা এখন আমাদের আলোচনার বিষয়, খুব ভালো করে এটাকে জানতে হবে। 1 মিনিট, আমি একটা নেক্সট শিট নিয়ে নিই। নেক্সট শিটে আমি সেটাকে আলোচনা করবো। এখানে নেক্সট শিট তো এসটিআরে তিনি কি বলেন? এসটিআরে তিনি বলেন যে যখন একটা অবজেক্ট যে মাস আছে যদি সে দ্রুত গতিতে চলতে থাকে, সেক্ষেত্রে ওই বস্তুর ভরের পরিবর্তন ঘটে। সেখান থেকে তিনি কী বলছে? বস্তুর ভর বস্তুর গতিবেগের ওপর নির্ভরশীল। তারপর তিনি দ্বিতীয় পয়েন্ট কি বলেন? দ্বিতীয় পয়েন্ট বলেন যে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্বের পরিমাণ পর্যবেক্ষকের অবস্থানের উপর নির্ভরশীল। কীভাবে বিষয়টা? এটাকে এই যে দ্বিতীয় পয়েন্টটা এখানে তোমাদের বলছে, দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্বের পরিমাণ পর্যবেক্ষকের গতিবেগের উপর নির্ভরশীল। দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব একজন স্থির পর্যবেক্ষকের পরিমাপ করলে যে মান পাওয়া যাবে, একজন গতিশীল পর্যবেক্ষকের পরিমাপ করলে সেই মান পাবে না। এটা তোমাকে জানতে হবে। তোমাকে আগে রেফারেন্স ফ্রেম সম্পর্কে জানতে হবে। রেফারেন্স ফ্রেম সম্পর্কে তোমাকে নলেজ থাকতে হবে। রেফারেন্স ফ্রেম, তো এই বিষয়টা এখানে কী বলেছে তা করি। আমি যদি রেফারেন্স ফ্রেম ক্যালকুলেট করি, তো প্রথমে দেখো, প্রথমে আমরা একটা রেফারেন্স ফ্রেম নিচ্ছি। এটা হচ্ছে আমার বাড়ি, এখানে আমার বাড়ি, ঠিক আছে, এখানে আমি থাকি। এখন আমার স্কুলের এই রেফারেন্স ফ্রেম এখানে নিলাম। আমি স্কুলে, এখানে আমার স্কুল। এখন এখান থেকে আমি স্কুলে যাই এই জায়গায়, এখানে হচ্ছে স্কুলে যাই। আমি থাকি এখানে, আমার বাড়ি 0,0 পয়েন্ট, এর 0,0 পয়েন্ট এটা। এখন আমার বাড়ি থেকে এই স্কুলের রেফারেন্স ফ্রেমটা হচ্ছে এখানে আমি সেট করলাম। এখন কেউ যদি জিজ্ঞেস করলে ভাই কোথায় আছিস, আমি বলি স্কুলে আছি। তার মানে আমি আমার কার রেসপেক্টে বলছি? আমার বাড়ির, ধরো কেউ জিজ্ঞাসা করলো ভাই কোথায় আছিস, আমি এখন বলবো যে আমি আছি আমার বাড়ি থেকে পিছনের একটা মাঠে খেলা করছি। মাঠটা কোন দিকে? আমার বাড়ি থেকে উল্টো দিকে। তার মানে কি, আমি যখন আমার অবস্থানটা বলছি, সেই অবস্থানটা আমি কার রেসপেক্টে বলছি? আমার বাড়ির রেসপেক্টে আমি বলছি যে আমি বাড়ি থেকে খেলার মাঠে আছি। তো যখন আমরা কোনো একটা অচেনা লক্ষ্যে, ধরো ফ্লিপকার্ট থেকে অর্ডার আসলো, তো প্রথমে আমরা জিজ্ঞেস করি আপনি কোথায় আছেন? আমি বললাম আমি এখানে আছি। তাহলে আমরা তারপরে তাকে আমরা বলি যে আপনি এখানে আসেন, তারপর আপনাকে আমি আমার ঠিকানাটা বলছি। তার মানে কি, আপনি প্রথমে আমরা একটা রেফারেন্স ফিট করে দিলাম যে আপনি এখানে আসেন, তারপরে আমি আপনাকে বলে দেবো যে আপনি তারপরে কোন দিকে আসবেন। মানে এই জায়গাটাকে আমরা প্রথমে সেট করে দিই, তার রেসপেক্টে বলি এই দিকে চলে আসেন, রাস্তা ধরে এই দিকে চলে আসেন আমার বাড়ির দিকে। তার মানে এই জায়গাটাকে রেফারেন্স করে আপনি প্রথমে তাকে নিয়ে আসা হলো, তারপর তার রেসপেক্টে আমার বাড়ির ঠিকানা দেওয়া হলো। তেমনই এখানে এক বিষয়টা বলছে, এখানে এই রেফারেন্স ফ্রেমের মধ্যে এখানে দাঁড়িয়ে আছে রাম, এখানে দাঁড়িয়ে আছে শ্যাম। এখন এই রেফারেন্স ফ্রেমে একটা অবজেক্ট M1 আর একটা অবজেক্ট M2 আর দূরত্বে রয়েছে। এখন এই মেজার করছে কি? এই মেজার করছে F = G M1 M2 R²। যখন এ স্থির রয়েছে, কিন্তু শ্যাম এই রেফারেন্স ফ্রেমের মধ্যে মুভ করছে, এই রেফারেন্স ফ্রেমটা আস্তে আস্তে এদিকে মুভ করতে করতে চলে যাচ্ছে, একটা ভেলোসিটি নিয়ে সে মুভ করছে। মুভ করার কারণে এখন সে এই যে অবজেক্টটা রাখা আছে এখানে, সে তখন দেখছে কি ফোর্সটা কি হচ্ছে F = G M1 M2 R²। আর তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন আর কি হচ্ছে, যখন এই মুভ করছে তো সে কি দেখছে, এই আরটা, ক্যাপিটাল আরটা স্মলার দেন স্মলার।
যখন রাম স্থির ছিল যে ওই সময় যে ডিস্টেন্সটা সে মেজার করেছিল, এই দুটো অবজেক্টের মাঝখানে যে ডিস্টেন্সটা সে মেজার করেছিল সেটা করেছিল এটা কিন্তু ফিক্স ছিল, চেঞ্জ হচ্ছে না। কিন্তু বাট যখন এ মুভ করছে, সে দেখছে যে যত স্পিডে সে মুভ করতে থাকছে, তখন সে দেখতে পাচ্ছে কি এই অবজেক্টের মাঝখানে ডিস্টেন্স আস্তে আস্তে কি ছোটো হচ্ছে। তাই এখান থেকে তিনি স্পেশাল থিওরি রিলেটিভিটিতে অ্যালবার্ট আইনস্টাইন বলেন যে যখন কোনো অবজেক্ট দ্রুত গতিতে মুভ করে, ওই দ্রুত গতিতে মুভ অবস্থায় যদি সে কোনো একটা অবজেক্টের মধ্যবর্তী ডিস্টেন্স দেখে, সেই ডিস্টেন্স আস্তে আস্তে ছোটো হতে থাকে। আর কোনো একটা অবজেক্ট ওই সেম অবজেক্টে যদি সেই স্থির অবস্থায় থেকে দেখে, সে দেখবে ওই দুটো বস্তুর মধ্যে মানে যে ডিস্টেন্স সেটা ফিক্স। গতিশীল অবস্থায় একটা দেখবে এবং স্থির অবস্থায় একটা দেখবে। এই জন্য বলা হচ্ছে এসটিআরে বলছে কোনো দুটো অবজেক্টের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা থাকবে সেটা সবসময় তার পর্যবেক্ষকের উপরে নির্ভরশীল। যে পর্যবেক্ষকটা অবজারভার সেই বস্তুটাকে কীভাবে দেখছে তার উপরে। সে যদি স্থির অবস্থা থাকে একটা মান দেখবে এবং সে গতিশীল অবস্থা থাকে একটা মান সে দেখতে পাবে। সেম যখন একটা বাস যেমন গতিশীল অবস্থায় থাকে, তখন আমরা দেখতে পাই গাছপালা সব পিছনে ছুটছে। সেই থিওরিটাকে এখানে কনসিডার করা হয়। যখন তোমরা এসটিআর পড়বে কলেজ লাইফে গিয়ে, তখন তোমরা বুঝতে পারবে। এটুকু মনে রাখো যে এসটিআরে বলা হচ্ছে যখন একটা অবজেক্ট দ্রুত গতিতে মুভ করে, সেক্ষেত্রে লেন্থ দুটো অবজেক্টের মাঝখানে যে ডিস্টেন্সের যে লেন্থ থাকে, লেন্থটা ছোটো হয় এবং অবজেক্টের মাস চেঞ্জ হয়। তারপরে তৃতীয় পয়েন্ট কী বলছে, থার্ড পয়েন্ট কী বলছে, দুটি বস্তুর সংযোগ সরলরেখার কাছাকাছি অবস্থিত কোনো ভারী বস্তু ওই বস্তুর মধ্যবর্তী দূরত্বকে যদি এই দুটো বস্তু M1 এবং M2 এখানে থাকে, এই দুটোর বস্তুর মাঝখানে যে ডিস্টেন্সটা আর থাকে, এর পাশে যদি একটা বড় অবজেক্ট থাকে, সে এই দূরত্বটাকে এফেক্ট করবে। মনে রাখতে হবে এই দুটো বস্তু, যখন দুটো স্মল বস্তু পরস্পরকে একটা ডিস্টেন্সে থাকবে, তার পার্শ্ববর্তী ওই রেখার মানে সংযোগ সরলরেখার কাছে যদি একটা বড় অবজেক্ট থাকে, সেক্ষেত্রে এই দুটোর মধ্যবর্তী দূরত্বকে তারা এফেক্ট করবে। কী এফেক্ট করবে? এর অভিকর্ষ মহাকর্ষজ বল এই দুটো বস্তুর দূরত্বকে এফেক্ট করবে, মনে রাখতে হবে। এবং চার নম্বর পয়েন্ট এখানে লিখি। 4 নম্বর পয়েন্ট কী বলছে, অতি ক্ষুদ্র দূরত্ব যত পারমাণবিক অতি ক্ষুদ্র, যদি আমরা অতি ক্ষুদ্র পরিমাণবিক দূরত্বের ক্ষেত্রে 10⁻⁻9 মিটার কি বলছে, যদি দুটো অবজেক্টের মধ্যবর্তী ডিস্টেন্স যদি 10⁻⁻19 মিটারের থেকে ছোট হয়, ঠিক আছে, এর থেকেও যদি ছোট আর যদি এর থেকেও যদি ছোট হয়, সেক্ষেত্রে আমাদের মহাকর্ষ সূত্র অ্যাপ্লিকেবল হবে না। এর থেকে যদি ছোট যদি ডিস্টেন্স হয়, কি বলছে, যদি এই বস্তু দুটোর মধ্যবর্তী ডিস্টেন্স যদি সেন্টার টু সেন্টার কানেক্ট করলে যে রেখাটা আমরা পাই সংযোগ সরলরেখা, যদি মধ্যবর্তী ডিস্টেন্স যদি আর যদি ছোটো হয় কার থেকে 10⁻19 মিটারের থেকে কম হয়, মানে পারমাণবিক তুমি অ্যাটম করেছো, অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন নিউটনের মধ্যবর্তী দূরত্ব যদি 10⁻⁻19 থেকেও যদি ছোটো হয়, দুটো অবজেক্টের মধ্যে ডিস্টেন্স 10⁻⁻9 মিটার থেকে ছোটো হয়, সেক্ষেত্রে মহাকর্ষ সূত্র অ্যাপ্লিকেবল হবে না। সেই ক্ষেত্রে এর থেকে ছোট ডিস্টেন্স হয়ে যাওয়া মানে সেটাকে তুমি এই ডিস্টেন্সটাকে স্মল আরটাকে তুমি 0 ধরে নিতে পারো, ঠিক আছে, 0। এর থেকে ছোট যদি ডিস্টেন্স থাকে, সেক্ষেত্রে মহাকর্ষ সূত্র অ্যাপ্লিকেবল হবে না। সেক্ষেত্রে কি হয়ে যায়, সেক্ষেত্রে হয়ে যায় যদি আমাদের সূত্রটা এটা থাকে Gm1 M2 r², আর যদি ছোট হতে 0-র কাছাকাছি চলে যায়, সেক্ষেত্রে এই ফোর্সটা ইনফিনিটি হয়ে যায়। সেক্ষেত্রে তার কোনো কি বলে অ্যাপ্লিকেবিলিটি আর থাকে না, ঠিক আছে। যখন নিচের মানটা ছোট হতে 0-র কাছে চলে যায়, তাহলে কোনো কোয়ান্টিটির নিচে যদি 0 থাকে, সেক্ষেত্রে সেই ভ্যালুটা ইনফিনিটির দিকে টেন্ড করে চলে যায়। তো ইনফিনিটির দিকে চলে গিয়ে অসংগত, সেখানে আর কোনো ডেফিনেশন আমরা পাই না সেখানে। সেই ক্ষেত্রে কী বলছে, 10⁻19 মিটারের কম ডিস্টেন্সে নিউটনের এই সূত্র আর অ্যাপ্লিকেবল থাকে না। সেক্ষেত্রে সূত্রটার কোনো রিয়েল এক্সিস্টেন্স থাকে না, তখন ফোর্সটা হয়ে যায় ইনফিনিটি। বোঝা গেল? তাহলে কটা পয়েন্ট বললাম আমরা? বললাম যে কোনো অবজেক্ট যদি গতিশীল অবস্থা থাকে, এই অবজেক্ট যদি গতিশীল অবস্থা থাকে, তার মাসের পরিবর্তন হয়,
এবং মাসের পরিবর্তন হয়, এবং এই দুটো অবজেক্টের মধ্যবর্তী ডিস্টেন্স পর্যবেক্ষকের ওপর নির্ভরশীল। ওই পর্যবেক্ষক এই দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব কোন পজিশন থেকে দেখছে, এই দুটো বস্তুর গতি মানে মধ্যবর্তী দূরত্ব যদি অবজেক্টটা ওই অবজারভার যদি স্থির অবস্থা থেকে দেখে, সে একটা মান পাবে। এবং সেম দুটো অবজেক্টের মধ্যবর্তী দূরত্ব যদি একটা অবজারভার গতিশীল অবস্থা থেকে দেখে, সেক্ষেত্রে সে ডিফারেন্ট দেখতে পাবে। এটা একটা পয়েন্ট। এবং দুটো অবজেক্টের মধ্যবর্তী দূরত্ব যদি 10⁻19 মিটারের থেকে ছোট হয়, সেক্ষেত্রে মহাকর্ষ সূত্রটারও অ্যাপ্লিকেবল থাকে না। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি সব ক্ষেত্রে নিউটনের মহাকর্ষ সূত্রটা অ্যাপ্লিকেবল নয়। এখান থেকে আমরা বলতে পারি যে মহাকর্ষ সূত্রের সর্বজনিত বা সার্বিকতা সব জায়গায় সমান নয়, সেক্ষেত্রে তার সার্বিকতা থাকে না। তাহলে এই সব কারণে নিউটনের মহাকর্ষ সূত্রকে সার্বিকতা সূত্র বলা চলে না। কিন্তু জিকে আমরা সব জায়গায় সেম পাই, এসটিআরেও আমরা সেম পাচ্ছি, এবং নর্মাল ক্ষেত্রেও আমরা সেম ভ্যালু পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে জি হচ্ছে আমরা সার্বিকতা সূত্র বলতে পারি। আনসার মহাকর্ষ সূত্রে জি এর মান সবসময় সেম থাকে। এখানে জি এর মানের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন কোথায় হয়? মহাকর্ষ সূত্র এফ এর সূত্রটা তখন অ্যাপ্লিকেবল থাকে না, ডিফারেন্ট ফরম্যাটে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। যখন ডিস্টেন্স খুব ছোটো হয়ে যাচ্ছে, তখন এটা ইনফিনিটির দিকে ট্রেন্ড করে চলে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। এইখানে আমি বলছিলাম যে একটা অবজেক্ট যখন গতিশীল অবস্থা থাকছে, তার মাসের পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তনটা, এসটিআরের পরিবর্তনটার একটা ফর্মুলা দেওয়া রয়েছে। ফর্মুলা কী বলছে? যখন এম মাস এই অবজেক্টটা চূড়ান্ত গতিবেগে মুভ করবে, তখন তার মাসের পরিবর্তন হয়ে যাবে। কীভাবে পরিবর্তন হবে তার সূত্রটা এখানে বলে দিই। এই সূত্রটা তখন হয়ে যাবে এম সমান এম নট। ধরে নাও এই অবজেক্টটা যখন স্থির ছিল, তার ভর ছিল এম নট। যখন সে মুভ করছে, দ্রুত গতিতে মুভ করা শুরু করলো, তখন তার ভরের পরিবর্তন হয়ে গেল, এবং সেই ভরটা হয়ে যাবে এটা। এই ভরটা হবে গতিশীল অবস্থায়, যখন সে স্থির ছিল তখন এম নট। তাহলে সেই ক্ষেত্রে তার ভর হয়ে যাবে 1 - v²/c²। যখন একটা অবজেক্ট গতিশীল অবস্থায় থাকবে, সেই ক্ষেত্রে তার ভরের মানটা আমরা এই ফর্মুলা থেকে পাবো। তাহলে এখান থেকে কী বুঝতে পারছি? যখন স্থির ছিল তখন তো এম নট, যখন গতিশীল অবস্থায় থাকছে তখন এম, তার মানে ভরের পরিবর্তন হয়ে যাচ্ছে। ভরের যখন পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটাকে অ্যাপ্লিকেবল করতে পারছি না। স্থির অবস্থায় একটা ভ্যালু পাচ্ছি, গতিশীল অবস্থায় একটা ভ্যালু পাচ্ছি। এই যে মানটা ভি এর মান যদি গতিবেগ যদি বাড়তে আলোর সমান হয়ে যায়, আলোর সমান, কোনো একটা অবজেক্টের গতিবেগ আলোর বেশি হতে পারে না, লাইটের স্পিডের বেশি হতে পারে না। সেটা হয় আলোর স্পিডে হবে, নয়তো তার কম হবে। ঠিক আছে? তা কী বলছে এই সূত্রটা? কী বলছে? যদি অবজেক্টের গতিবেগ আলোর গতিবেগের কাছাকাছি হয়ে যায়, তখন এই সূত্রটা কী হবে? এটা একটু যদি আমরা দেখে নিই, তাহলে আলোর গতিবেগে চলে গেলে এম সমান এম নট, তখন এই v1 - এই ভি সমান কী হবে? c², তাই তো? আলোর বেগে চলে যাচ্ছে, তার মানে কি ভি সমান সি হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো কাটছে, তাহলে এম নট ডিভাইড বাই 1 - 1, তাহলে এম নট ডিভাইড বাই 0 হচ্ছে এখানে। তাহলে এটাকে যদি আমরা দেখি, এম সমান কী পাচ্ছি? এম নট ডিভাইড বাই 0। তাহলে এম এর মান কোথায় টেন্ড করছে? ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা কী বুঝতে পারছি? কোনো একটা বস্তুর ভর যদি এম নট থাকে, এবং সে যদি গতিশীল অবস্থায় তার গতিবেগ যদি লাইটের কাছাকাছি ছুটতে থাকে, সেক্ষেত্রে ওই বস্তুটার মাস ইনফিনিটি হয়ে যায়। এখন আমরা জানি ইনফিনিটি হচ্ছে অসঙ্গত একটা ভ্যালু, ইনফিনিটি প্রচুর একটা বিগ অ্যামাউন্ট। তাহলে মাস ইনফিনিটি দিকে টেন্ড করে, অনেক বেশি হয়ে যায়, মাস বেড়ে যায় যখন সে আলোর গতিবেগে মুভ করে। তাহলে সেক্ষেত্রে আমরা কি মহাকর্ষ সূত্র অ্যাপ্লিকেবল করতে পারবো না। বোঝা গেল? এই হচ্ছে বিষয়। এই পয়েন্টে আমরা এইভাবে আলোচনা করলাম। ওকে, তো এই হচ্ছে মহাকর্ষ সূত্রের সার্বজনীনতা বা সার্বিকতা বা ইউনিভার্সালিটি অফ দ্য ল অফ গ্র্যাভিটেশন। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারছি সব ক্ষেত্রে নিউটনের মহাকর্ষ সূত্রটা অ্যাপ্লিকেবল নয়, কিন্তু তার জি এর ভ্যালুটা সবসময় অ্যাপ্লিকেবল। তাই এসটিআরও সেম থাকে এবং নর্মাল ক্ষেত্রেও সেম থাকে। এই জন্যে বলা হচ্ছে জিকে সার্বিকতা ধ্রুবক হিসেবে মেনে নেওয়া যায়, কিন্তু মহাকর্ষ সূত্রকে সার্বজনীনতা হিসেবে মেনে নেওয়া যায় না। এই হচ্ছে তার বিষয়। কেউ যদি তোমাকে এক্সপ্লেন করতে যায় পরীক্ষায়, তাহলে তোমাকে এই সব পয়েন্টগুলো লিখতে হবে খুব সুন্দর করে।
কেন মহাকর্ষ সূত্রকে সার্বিক মহাকর্ষ সূত্রের সর্বজনীনতা বা সার্বিকতা বলা হয় না কেন, এবং জিকে কেন বলা হয়? তোমাকে এই সব পয়েন্টগুলোকে একটু এক্সপ্লেন করে বলতে হবে। তো এটা হচ্ছে আমাদের এসটিআরের এক্সপ্লেনেশনের সাহায্যে বললাম, এবং এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনালের সেকেন্ড লেকচার। ওকে, তাহলে আমরা আবার নেক্সট লেকচার নিয়ে আসবো, সেখানে আমরা আস্তে আস্তে প্রবলেমস রিলেটেড আলোচনা করব। এরপরের টপিকগুলো ছায়ার বই যতগুলো টপিক আছে আমি ধরে ধরে এক্সপ্লেন করার চেষ্টা করবো। ওকে, চলো।